আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম শেখ ফরিদ শো। আপনারা শিরোনামটা অবশ্যই দেখেছেন যে ভারতীয় সীমান্তে নিহত 2 মুসলিম চোরাকারবারি। 2 মুসলিম এবং চোরাকারবারি এই শব্দটা আমি যুক্ত করেছি। খবরের শিরোনাম কি জানেন? মানে বাংলাদেশের বাঙ্গ মিডিয়ার ভারত বিরোধী, হিন্দু বিরোধী, পেয়ারা পাকিস্তানি মিডিয়ার শিরোনাম হচ্ছে ভারতীয় সীমান্তে দুইজন বাংলাদেশি নিহত। আগে পিছে আর কিছু বলল না। কত বড় বাটপার! মানে ভারত বিদ্বেষ উস্কে দিতেই হবে। এমনিতেই তো ভারত বিদ্বেষ ছড়াবেই। মানে তারা এমন একটা ন্যারেটিভ পয়দা করতে চাচ্ছে যে ভারত সীমান্তে বাংলাদেশীদের মেরে ফেলে। তোমার ধরনের সীমান্তে কোনো ভদ্রলোক যায়? ভাই, সীমান্তে যাওয়ার জন্য ভিসা আছে, পাসপোর্ট আছে, সীমান্তে বাজার আছে, সেখানে যাও। তুমি অন্য জায়গা দিয়ে যাবা কেন? আর গেলে তো তোমাকে মারবে। আচ্ছা, যারা এই যে চোরা কারবারিদের পক্ষ নিয়ে গীত গাইতেছে, একজন তো দেখলাম লিখলো যে সীমান্তে গেলেই মারতে হবে। তো আমেরিকার সীমান্তে যাও, বার্মার সীমান্তে যাও, চায়নার সীমান্তে যাও, ইরানের সীমান্তে যাও, যাও যাও, দেখি তোমারে দুলাভাই বলে ডাকে নাই কিনা। সৌদি আরবে যাও, সৌদি আরবে যাও, সীমান্ত পার হয় না করছে কে? তো মক্কা মদিনা, উনি তো আরো বৈধতা আছে। মুসলমানের যায় দেশ হলো মক্কা মদিনা, যদিও 5 পয়সা দাম দেয় না, যদিও বাংলাদেশের মুসলমানদের মুসলমানই মনে করে না, মিসকিন মনে করে। আর পাকিস্তান তো মিসকিন হিসেবে প্রতিষ্ঠিত সারা পৃথিবীতে। তো দুনিয়ার যে কোনো, আচ্ছা, একজন ভারতীয় কেন মারা যায় না? আপনি আজ পর্যন্ত শুনেছেন একজন ভারতীয় মারা গেছে গুলি খেয়ে বাংলাদেশের বিডিআর এর গুলিতে বা বিএসএফ এর, বিজিবির গুলিতে? শুনছেন কোনোদিন? কেন মরে না? খালি আপনারাই কেন মরেন? ঘটনাটা কি? মানে বিষয়টা এরকম যে চোরি পে চোরি ফের বেশি না জড়ি। বাংলাদেশে দেখবেন আওয়ামী লীগেরও পক্ষ 2-4 জন লিখে ফেলছে, হাই হাই হাই, হাই হোসেন বাংলাদেশ সীমান্ত মারে। তুই যাস কেবে? তুই চোরা কারবারি করতে সীমান্তে যাস কেন? আর ব্যবসা নাই? ভারত এত খারাপ, ইন্ডিয়া বয়কট করবি? ইন্ডিয়ার নাম শুনলেই তোমাদের মায়ের ভাতারের পশ্চাৎ দেশে চুলকানি উঠে যায়। সে ভারতে যাইতে হবে কেন? তাও আবার বর্ডারে যাইতে হবে কেন? আর বাংলাদেশের কিছু লোক দেখি হাই হোসেন করতেছে কেন? সব কাজে না মুসলমান মুসলমান করো। কেউ যদি একটু কিছু করলো, মুসলমান, আমাদের মুসলমান ভাই। এখন মুসলমান নাম নিতে শরম পাও কেন? লেখো 2 জন মুসলমান বাংলাদেশি চোরা কারবারিতে নিহত, চোরা কারবারি করতে গিয়ে নিহত। আচ্ছা, ভারতের লোক যদি এভাবে মারা যাইতো, তাইলে বাংলাদেশের লোকজনরা কি বলতো জানেন? এই আসছোস কেন? আসলে তো মরবি। তো রাইতে কইছে কারা? ভাত পাস নাই না, আসোস কেন? ওনে ভাত নাই বলতো। ভারতীয়রা যদি এভাবে মারা যাইতো আর ভারতীয়রা যদি প্রতিবাদ করতো, তা আমাদের লোকজনকে কেন গুলি করে মারবে? তখন বাংলাদেশিরা কি বলতো এই মুসলমানরা জানেন? তো তোদের দেশে ভাত নাই, এ নাইছস কেন? এখন যদি ভারতীয়রা বলে তোদের দেশে ভাত নাই, চোরা কারবারি করতে আসোস কেন? বাংলাদেশের বুদ্ধিজীবী, শিক্ষক, প্রফেসর, মৌলবি এই দেশে বলৎকার করলেই মৌলবীদের পক্ষ নেয়। আর তো চোরা কারবারি তাদের পক্ষে তো নিবেই। তারপর আবার ভারতের গন্ধ। আচ্ছা, যে লোকগুলো এখন বারবার বলে ভারতের সীমান্তে এই হয়েছে 15 লক্ষ 12 লক্ষ যে রোহিঙ্গা ঢুকাইলো, ওনো বার্মার সীমান্তে গেল না কেন? ওটা নিয়ে কথা বলো না কেন? ওটা তো জামাই আদর নিয়ে আসছো। 12 লক্ষ রোহিঙ্গা ফালতে পারো, তোমার দেশের মানুষ চোরা কারবারি করতে এখানে যায় কেন? আর কেউ কেউ বলে কি, ওই পারে কি চোরা কারবারি নেই, আছে তো, তুমি যাও কেন? ভারত কি মাল তোমার দেশে এসে বিক্রি করতে গেছে চোরা, তুমি যাও কেন কিনতে? তো ওরাও তো চোরা কারবারি ঠিকই আছে, কিন্তু ওরা তোমার দেশে আসে, গুলি খায় মরতে আসে, তুমি যাও কেন? ভাব দেখাও না? তো ভাব ছুড়াই ফেলে না? এখন আর মুসলমান লাগবে না, চোরা কারবারিও লাগবে না। আচ্ছা, মুসলমান বাদ দিলাম, ওটা লিখলে ইসলাম খতরমে হয়ে যাবে। আকামা করে বলৎকারী মৌলবি লিখলে ইসলাম খতরমে দেয়, তাই তাদের পক্ষ নিতে হবে তোমার। তো বুঝলাম মুসলমান নাম না নিলে, তো এটা বলো চোরা কারবারি। চোরি ফের বেশি না জড়ি। এই বাংলাদেশের মানুষের কি আকল, মানে ইন্ডিয়া বিরোধিতার
মানে একটা লিমিটেশন থাকা দরকার। ওই পেয়ারা অনেক মুক্তিযোদ্ধার পোলাও দেখে আবার এর পক্ষে বয়ান দেয়। সোরাকার ওই মালে তুই যাস কেবে? এখন যদি বাংলাদেশে ভারতের সাথে যুদ্ধ হইতো, এই যে যত মুক্তিযোদ্ধার পোলা আছে না সবগুলো ভারতের বিরুদ্ধে যাবে যুদ্ধ করতে ইমানি জোশে। একটাও যুদ্ধ যাওয়া বিরত থাকবে না। কিন্তু পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়, এই মুক্তিযোদ্ধার পোলা যেগুলো ভাতা খাওয়া মুক্তিযোদ্ধার পোলা, একটাও ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে না। তার বাপের এক বউ যে আমার বাপ ভুলে গেছিল। একটাও যাবে না, আপনি নিশ্চিত থাকেন। বাংলাদেশে যে 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা ভাতাপ্রাপ্ত, সেই পরিবার থেকে একটা সদস্য এই 2.5 লক্ষের মধ্যে একজনও পাকিস্তানের বিরুদ্ধে এখন যুদ্ধ করবে না। যদি পাকিস্তানের সাথে যুদ্ধ লাগে, যদি তাই যাওয়ার মতো হিম্মত বা ইচ্ছা থাকতো, তাহলে আওয়ামী লীগ সরকার পতনই করতো না। 2.5 লাখ কোথায় এখন? তারা মুক্তিযুদ্ধের ভাতা খায়। মচমচে মুক্তিযুদ্ধের ভাতা ভালো লাগে, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে ফেসবুকে পোস্ট দিতে এখন ভয় পায়। আগে সব ভাতা নিতে একটা ভয় পায় না। ভাতা চালায় ভাতা খাওয়া যায়, কিন্তু পোস্ট ফেসবুকে দেয় না। তখন যুক্তি দেয়, এই কারণে পোস্ট দেই না, ওই কারণে দেই না, এই আমার পরিবার ক্ষত্রেমে যাবে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তো পরিবারের লোকজন ঠিকই তোমার বাড়ির কামের সেরাসেরির দাপটেও তো এলাকায় থাকা যায় নাই। এখন মুক্তিযোদ্ধার পোলারা ভাতা তো ঠিকই খাইতেছো, ভাতাও নিও না, ভাতাগুলো আম করে দাও। মুক্তিযোদ্ধার যারা ভাতা খাও 2.5 লাখ, ওই ভাতাগুলো আম করে দিয়ে দাও। আমরা যারা কথা ফেসবুকে যারা যারা কথা বলে মুক্তিযুদ্ধের পক্ষে তাদের ভাগ করে দাও। তখন জামাল বীরা পাগলা হবো, ওটা যেও না। তেমনি ভারত অন্য সীমান্তে সৌদি আরব থেকে কতগুলো নারী ধর্ষিত হয়ে আসে। এমনকি আজকাল শুনতেছি পুরুষও বলাৎকার করে তারপর পাঠায়। একটা প্রতিবাদ করতে দেখেছেন বাংলাদেশের কোন দলের, কোন মতের, কোন মুসলমান প্রতিবাদ করতে দেখেন? সৌদি আরব তোমার মায়ের ভাতার হয়, যে তোমার মা, বোন, খালা, কন্যাদের বলৎকার করে পাঠায় দিলে তখন তো মুখ দিয়ে একটা টু শব্দটি বেরোয় না প্রতিবাদের। আর চোরা কারবারি করতে গেছে, গুলি করে মারছে। তারপর আবার ভারতীয়রা কত সভ্য যে তাদের আবার চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যায়। বাংলাদেশে নিত, বলে নিয়ে তো জ্বালাই দিত আগুনে। যেখানে বাংলাদেশে দিনে দুপুরে বাংলাদেশের হিন্দু নাগরিক জ্বালায় দেয়, জিন্দা জ্বালায় দেয়। আজকাল হিন্দু না, মুসলমান নাগরিকও জ্বালায় দেয়। তাহলে ভারতের নাগরিক আসলে তুমি হাসপাতালে নিতা? শোনার এগুলো বদমাইশি আর কত। এই যে ভারতের সম্পর্কে যে নেগেটিভ পয়দা করো, এগুলো বদমাইশি এখন বন্ধ করো। চোরাকার বাড়ি মারা গেছে এর জন্য এত কথা। হামের শিশুতে হামের টিকার অভাবে যে শিশু মারা যাইতেছে হাজার হাজার, এটা নিয়ে তো কেউ কথা বলো না। শোনাচ্ছেন জামাল বীরা পাগলা সাজে না? ভারত বিরোধী ধারা জোশ আসে না বাংলাদেশে। বাংলাদেশের বাঙ্গুদের, সেটা যেই দলেরই হোক, ভারত বিরোধিতা না হলে জোশ আসে না। ওটা আমরা জানি। তোমাদের ভারত বিরোধিতার জোশ কেন আসে ওটা তো আমরা বুঝি। বাপ মুক্তিযোদ্ধা হইলেও পোলা কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে না, 47-এর চেতনা ধারণ করে। আবার অনেক মুক্তিযোদ্ধাও দেখি ইউটার্ন নিয়ে আসতে করে চলে গেছে। ভারত বিরোধিতা করতেই হবে। ভারত বিরোধিতা এখন ইমানের অঙ্গ। কবরে গেলে প্রশ্ন করবে যে তোমরা মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিয়ুকা বলবে না। বলবে যে তুমি কি ভারত বিরোধিতা করছো? এটা না করলে তোমার কবর আজাব শুরু হয়ে যাবে। সেজন্য ভারত বিরোধিতা এখন ইমানের অঙ্গ। বেহেশতে যাওয়ার জন্য এখন আপনার ভারত বিরোধিতা করতে হবে। তার জন্যই এত ভারত বিরোধী। এগুলো আমরা বুঝি। খালি মোল্লারা না, ওই তারা ক্লিন শেপ। আমার তো মৌসা জাগর মৌসা নাই, ক্লিন শেপ। অনেক শিক্ষক আছে, প্রফেসর আছে, ব্যবসায়ী আছে, রাজনীতিবিদ আছে, দেখি ভারত বিরোধিতা করে। চোরা কারবারিদের পক্ষে নাও, লজ্জা করে না তোমাদের? বেহায়া না হলে চোরা কারবারির পক্ষে নাও। একবার তো চোরা কারবারিদের বিরুদ্ধে কথা বললা না। আচ্ছা ধরে নিলাম কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলছি, ধরে নিলাম ভারত এটা ভুল করেছে। তোমার তোমার যে মামাতো ভাই, খালাতো ভাই, তোমার পেটের পোলা, তোমার মায়ের ভাতারেরা চোরা কারবারি করতে যায়, এটার বিরুদ্ধে তো বলো না একবার যে চোরা কারবারি করতে যাইস না। ও ভারতে যাবা, চোরা কারবারি করবা, আমার ঘরে ঢুকবা, আমার ঘরে বেআইনি ঢুকবা, উষ্টা মারলে তখন বলবো আর উষ্টা মারলো কে? এটা তো বেআইনি। তুমি রাইতের বেলা ঘরে আইছো কেন? তোমার মায়ের পেটের বাইরেই তোমার ঘরে তুমি জায়গা দেও না। তোমার চাচা মামা খালু খালারে জায়গা দেও না। বন্ধু বান্ধবরে কোনোদিন তুমি রাইতে জায়গা দেও না। একাল জামালপুরের লোক যদি রাইতের একটা সময় বরিশাল যায় ঘুরে, আর বরিশালের লোক যদি রাজশাহীতে যায় ঘুরে, জান থাকবে? তোমার এলাকার সিকিউরিটি তারা বাইন্ধে রাখবে। তাহলে তুমি এক দেশ থেকে আরেক দেশে যাবা, ওইখানে তো দিনে যাওয়াই তো তোমার বেআইনি। দিনের বেলায় দিনের আলোতে তুমি সীমান্তে যাইতে পারবা না। এটা দেশীয় রুল, আমার দেশেরও রুল, আন্তর্জাতিক রুল। বরং সীমান্ত ক্রস করার দায় এগুলোর, যেগুলো জীবিত ফিরে আসবে সেগুলো জেলে দিতে হবে। ওই যে 15 জন গেছিল চোরা কারবারে, 2 জন মারা গেছে, আর তো ফেরত আসছে। ওই 13 জনকে ধরে জেলে ঢুকাইতে হবে। এটা বাংলাদেশের আইন। বাংলাদেশের আইন অনুযায়ী তুমি নিজের সীমান্ত ক্রস করতে পারবা না, অবৈধভাবে তোমার জেল হবে।
আর তুমি আরেকজনে ভারতের সীমান্তে যাবা, তোমার চুমা দিব, তোমার বাংলাদেশে আইনি তো তাদের জেল হয়। আর গালাগালি, ভারত খারাপ, ভারত খারাপ। তুমি যাও কেন? আমার বাড়িতে চুরি করতে আসবা, আমি যখন উষ্টা মারমু, কুন্ডি মারমু, তখন বলবো আমি খারাপ না? ফাইজলেমি। জামাল করে পাগলা সাচ্ছ, ডিমের আলি 3টায় বেচবা, 5টায় কিনবা, সব জায়গায়। তোমার তো কপাল ভালো যে সীমান্তটা বার্মা না। তোমার তো কপাল ভালো সীমান্তটা আফগানিস্তান পাকিস্তান না। তোমাদের কপাল ভালো সীমান্তটা চায়না না। নাহলে কপালে তো আরো শনি হইতো। আর তখন বলতা না, কারণ হলো তোমার আব্বা হয়তো চায়না আব্বা হয়, পাকিস্তান জেঠা হয়, বার্মা খালু হয়। তার জন্য বার্মা থেকে যখন সন্ত্রাসীরা এসে বাংলাদেশে গান গায়, নাচে, অস্ত্র নিয়ে ঘুরে, তখন তোমার মুখ দিয়ে টু শব্দটি হারে না। ওইখানে যাও না চোরাকার বাড়ি করতে, যাও না, ভারতে যাও, বার্মাতে যাও, দেখি তোমার দুলাভাইয়ের মতো আদর করে কিনা। বার্মা তোমার দুলাভাই হয়, হ্যাঁ? আর ভারত তোমার সুধীর ভাই হয় না? আসলে ভারত বিরাট ভুল করেছে, ভারত আর বঙ্গবন্ধু বিরাট ভুল করেছে। এরা বিহারির চামচা হয়ে থাকতো, বিহারিদের জুতা মুছতো, বিহারিদের চাপরাশি হয়ে থাকতো, তাইলেই ভালো হইতো বাংলাদেশে পাকিস্তানিদের জন্য। এই পাকিস্তানি হয়ে থাকতা, আবার এমপিগিরি মারাও, শিল্পপতি হইতা। আসলে খুব ভুল করছে ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে। আর বঙ্গবন্ধু বিরাট ভুল করেছে। আর বঙ্গবন্ধু তার জীবন দিয়ে তার প্রতিদান দিয়ে গেছে, তোমার এই ভুলের খেসারত দিয়ে গেছে। চোরাকার বাড়ি করে, চোরাকার বাড়িদের পক্ষে মানুষ থাকে। এই আপনার সন্তান, আপনার ভাইস্তা, আপনার খালু, আপনার মামা চোরাকার বাড়িতে আপনি নিষেধ করেন না কেন? ফাজিল কোথাকার। তাই শিরোনামে এখন থেকে লিখবেন বাংলাদেশি মরে নাই, লিখবেন 2 জন বা 5 জন বা 1 জন মুসলিম চোরাকার বাড়ি বাংলাদেশি নিহত হয়েছে, এটা লিখবেন। আর চোরাকার বাড়িদের পক্ষে আর কত নিবেন? তুমি ফেন্সিডিল চুরি করতে যাও, গরু চুরি করতে যাও, শাড়ি চুরি করতে যাও, তো তোমার ধরবে না? আওয়ামী লীগের পক্ষে যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, লেখালেখি করেন, তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বহুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে। হয়তো এই অস্থিরতাটা একেবারে 5 আগস্টের পর থেকেই ছিল। এই অস্থিরতার উত্তরণে আমি আজকে আমার 4টা অবজারভেশনের কথা বলবো। অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ ভেঙে যাবে, আওয়ামী লীগের নেত্রী কোনো ডিসিশন দিচ্ছেন না, আওয়ামী লীগের পুনর্গঠন দরকার এবং আওয়ামী লীগের শত্রুরা সক্রিয়। এগুলো প্রতিটা কথাই সত্য, কিন্তু আওয়ামী লীগের যারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, তাদের মধ্যে যদি একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সমস্যাটা থাকবে না। আর ঐক্যটা তো প্রতিষ্ঠিত করা খুব কঠিন। সেজন্য যারা আওয়ামী লীগের সমর্থক আছেন, তাদের জন্য আমি আমার 4টা অবজারভেশন দিচ্ছি। এই 4টা অবজারভেশনের মধ্যে প্রথমটা হলো যে আপনার এনসিপি নামে যেই বিষ বাংলাদেশে তৈরি হয়েছে, সেই বিষের প্রতি যদি কোনো অ্যাক্টিভিস্টের কোনো ধরনের সহমর্মিতা থাকে, তাহলে সেই অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের বন্ধু হওয়ার কোনো কারণ নাই। কারণ দেখুন, এনসিপিকে কিন্তু অনেকেই ভালো চোখে দেখে, খারাপ চোখে দেখে, কিন্তু 24-এর জঙ্গি উত্থান পুরোপুরি এনসিপির মাধ্যমে হয়েছে। চিন্তা করুন, যদি নাহিদ, সার্জিস, হাসনাত, যার অনেকগুলা ছাত্রলীগের মধ্যে লুকিয়ে ছিল, এরা যদি ফোরফ্রন্টে না থেকে কথার কথা জঙ্গি মাসুদ সামনে থাকতো, কিংবা জামাতের কোনো নেতা সামনে থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করতে পারতো না। ফলে এনসিপির নাহিদ ভালো কি মন্দ, তারপরে সেখানে যারা নামে একটা মেয়ে ছিল, সে ভালো কি মন্দ, আর একটা মেয়ে সে ভালো কি মন্দ, এগুলো আসলে আমাদের দেখার কোনো সুযোগ নেই। প্রথম কথা হলো, এনসিপির মাধ্যমে বাংলাদেশের সমূহ ক্ষতি হয়েছে। আজকে বাংলাদেশের যেই দুরবস্থা সৃষ্টি হয়েছে, এই দুরবস্থার জন্য কিন্তু সম্পূর্ণরূপে একেবারে সবার আগে কিন্তু এনসিপিকে দায়ী করতে হবে। এই এনসিপির প্রতি সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নাই। তবে যারা দেখান অনলাইনে, তাদের যে সবাই, যে তারা তো দাবিও করেন না যে আমি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, অনেকেই করে না, কেউ কেউ করে না। তা আপনারা নিজে আওয়ামী লীগের সমর্থক হয়ে ওদেরকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? বরঞ্চ এদের ব্যাপারে আপনার সতর্ক থাকার প্রয়োজন। কারণ আমার অবজারভেশন হলো যে এনসিপির প্রতি সহানুভূতি দেখিয়ে একই সাথে আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম করার কোনো সুযোগ নাই।
দ্বিতীয় জিনিসটা হলো আপনার আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তাদের ভেতরেই দেখা যায় যে 2 দিন পর পর এক ধরনের পক্ষ পরিবর্তন হয়। এটা যে আওয়ামী লীগের মধ্য থেকে এই পক্ষটা পরিবর্তন হয় এবং এটার জন্য দুইটা জিনিস থাকতে পারে, হলো যে হয়তো আওয়ামী লীগের রশিটা পেছন থেকে যারা টানার চেষ্টা করছেন তাদের শিকার হচ্ছেন কিনা এরা, অর্থাৎ আজকে একজন রশি টানছেন, উনি আজকে একভাবে কথা বলছেন, 5 দিন পরে আরেকজন তার পেছনে শার্ট টেনে ধরেছে, তার কথা পরিবর্তন হয়ে গেছে। অথবা হতে পারে যে এই অ্যাক্টিভিস্ট নিজেও শিখছেন যে ভালো থেকে মন্দ কোনটা, দুটোই হতে পারে। তবে এটা একটা অপরিপক্কতার লক্ষণ। এই ধরনের যারা অ্যাক্টিভিস্ট আছেন, যদি কেউ থেকে থাকেন, তার উচিত এই কাজটা যে একটা মন্দ কাজ, এটা যে অপরিপক্কতার লক্ষণ, এইটা ভালোভাবে অনুধাবন করা এবং অনুধাবন করে নিজের মতটাকে ভালোভাবে যাচাই বাছাই করা, করে সেটাকে প্রকাশ করা। যাচাই বাছাই এখানে একটা 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 বড় উপায় থাকতে পারে সংশোধনের। আরেকটা উপায় থাকতে পারে সততা, যে আপনি কি সৎভাবে চাচ্ছেন কিনা। সেই উপায়ের আরেকটা একেবারে নিরসনের সবচেয়ে বড় উপায় হলো, যদি কোনো ভুল হয়ে যায় কথাবার্তায়, সেটা পরবর্তীতে স্বীকার করা। ভুল স্বীকার করার মাধ্যমে কিন্তু আপনারা উপরে উঠতে পারবেন যারা অ্যাক্টিভিস্ট আছেন। এরপরে আরেকটা যে জিনিস আমি দেখলাম, যে রহস্যময়তা ক্রিয়েট করা, সাসপেন্স। এটাও একেবারে ইনোসেন্টলি অনেকে করে, ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিল যে মুখপাত্র আসছে। এগুলো করবেন না, আসলে তো আমরা সবাই দেখব। হ্যাঁ, অথবা এমন একটা লেখা আপনি লিখলেন যে অনেক কঠিন, আপনি বোঝাইলেন যে রাজনীতি এমন একটা কঠিন সাবজেক্ট, এইটাতে কেউ ঢুকতে পারবে না। হ্যাঁ, রাজনীতি কঠিন হতে পারে, রাজনীতি সহজও হতে পারে, কিন্তু রহস্যময়তা ক্রিয়েট করা এটা ঠিক হচ্ছে না। আর এটার জন্য অবশ্যই ইন্টেলেকচুয়াল ক্রেভিংটা একটু দায়ী, এবং যেটা পজিটিভ। যারা লিখে, যারা কথা বলে, তাদের তো ইন্টেলেকচুয়াল ক্রেভিং থাকবে, যে একটু উপরে ওঠা, ইয়ে করা, সেটার তো পজিটিভ আছে। কিন্তু সেটা করতে গিয়ে আপনি এমন কিছু লিখলেন যেটা নিরীহ মানুষগুলা বুঝলো না, আওয়ামী লীগের সাধারণ কর্মীরা বুঝলো না, তাদের মধ্যে ভয় বেড়ে গেল, তাদের মধ্যে আপনার অনিশ্চয়তা বেড়ে গেল, তাহলে তো আপনি আসলে আওয়ামী লীগের এই মুহূর্তে উপকার করছেন না। তো এই কাজগুলা করার ক্ষেত্রে সাবধান থাকবেন। মানে আমি বলবো যে আপনার সহানুভূতি দরকার, মানে অন্যদের প্রতি যাদের জন্য লিখছেন। কোনো ধরনের অস্থিরতা এই জায়গায় আপনারা তৈরি করবেন না। এই 3টা জিনিস যদি আপাতত আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ায় যে ধরনের অস্থিরতা দেখা দেয়, সেইটা আমরা কিছুটা ঐক্য প্রক্রিয়ার মধ্যে আনতে পারবো। এখানে একটা বড় জিনিস মনে রাখতে হবে, যে বর্তমানে আমরা যেটা দেখছি যে কোয়ালিটি কিন্তু খুবই ভালো আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, কিন্তু রিচ অনেক কম। এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। আমি আজকে একটা লেখা পড়লাম একজনের, এত ভালো লেখা, কিন্তু লেখার মধ্যে আবার রহস্যময়তা আছে। তো রহস্যময়তা থাকলে তো আবার উনি নিজেকে জাহির করলেন। তো রহস্যময়তা যদি কাটিয়ে লিখতে পারেন, এই লেখাগুলো ভালো, এবং এটা ইনসাইট দেয়, চিন্তার খোরাক যোগায়, এবং দলের মধ্যে যারা যারা নতুন তরুণ কর্মী আছে তাদের চিন্তার খোরাক জায়গায়, যেটা, এবং চিন্তা যত বেশি করা হবে পজিটিভলি, ততই কিন্তু ভবিষ্যতের জন্য আমরা এই দলের ম্যান পাওয়ার, আমি দলের বলি না, কারণ আমি বলি যে মুক্তিযুদ্ধের পক্ষে, দলের বললে জিনিসটা একটু সংকীর্ণ হয়ে যায়, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে একটা আপনার ম্যান পাওয়ার বলুন, ইন্টেলেকচুয়াল বলুন, সেগুলা তৈরি হলো। সেই দিকটা খেয়াল রাখলে কিন্তু আপনার লেখাও ভালো হবে, বেশি মানুষ রিচ করবে, এবং আপনি ভয় যদি উৎপাদন করেন, সেটা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য ক্ষতি হচ্ছে। তারপরে যে জিনিসটা মনে রাখা দরকার, আমি এই 3-এর মধ্যে আনছি, সেটা হলো যে ওই রিচটা কম হয়, আসলে ঐক্যটা নাই। এক একজনের মতো করে করেন, আর প্রকাশ্যে অনেকে অনেকের প্রতি বিষোদ্গার করেন, যেটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ, এখানে আমি জানি হয়তো বিষোদ্গারের বাস্তব ভিত্তিও থাকতে পারে, কারণও থাকতে পারে, সেগুলো নিরসন করা জটিল, কিন্তু কথা হলো যে শত্রুতামূলক আচরণ করা ঠিক নয়, যেহেতু আওয়ামী লীগের জন্য এখন একটা ক্রান্তিকাল যাচ্ছে, এবং আওয়ামী লীগের যারা সিনিয়র লিডারশিপ আছেন, তাদের মধ্যে আসলে সহমর্মিতা তৈরি হলে
আমার মনে হয় এই অ্যাক্টিভিস্টগুলোর মধ্যে সহমর্মিতা তৈরি হবে। আমি ধারণা করি যে প্রত্যেক অ্যাক্টিভিস্টের তার কোনো শ্রদ্ধেয় বড় ভাই বলেন, সিনিয়র নেতা বলেন, বা এদের সাথে যোগাযোগ আছে, এবং তাদের মধ্যে যদি পারস্পরিক সদ্ভাবটা না থাকে তাহলে এদের মধ্যেও কিন্তু থাকবে না। তো সেটা তৈরি করার জন্য আওয়ামী লীগের সিনিয়র যারা নেতারা এই অ্যাক্টিভিস্টদের সাথে যোগাযোগ করেন, সেই নেতাগুলোকে বলবো যে আপনাদের সিনিয়রদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, বিভেদ থাকে, একজন আরেকজনকে পছন্দ না করেন, সেটা কিন্তু এই মুহূর্তে বাদ দেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আসবে, এতে কোনো সন্দেহ নেই, তখন আপনারা এগুলো নিয়ে চিন্তা করেন। তবে আমি মনে করবো যে এটা চিরতরে বন্ধ করা দরকার। আওয়ামী লীগের মূল ক্ষতিটাই হয়েছে যে আসলে অভ্যন্তরীণভাবে আওয়ামী লীগের সব মানুষকে, অর্থাৎ যেই অভিযোগটা আসছে যে সিনিয়র নেতারা তার কর্মীদের পাত্তা দেননি, জামাত শিবিরকে চাকরি দিয়েছেন, এগুলা কিছুটা শত্রুতামূলক প্রচারণাও আছে, আবার সত্যও আছে। কিন্তু সত্যটাকে নিরসন তো করতে হবে। অর্থাৎ যখন একটা দলের মধ্যে মানুষ থাকে, এখানে পারস্পরিক ক্রোধ, ঘৃণা এটা বাড়বেই, কিন্তু সেটাকে সচেতনমূলকভাবে যদি নিয়ন্ত্রণ না করা যায়, এটা কিন্তু দলের জন্য ক্ষতি হয়। সেই দিকটা স্মরণ রেখে, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রেখে, এবং এটা এমন নয় যে কাউকে সংশোধন করে দেওয়ার জন্য আহ্বান জানানো না, নিজেরা যদি সচেতন হন যে আপনার বা আপনাদের মধ্যে বিভেদ, কিভাবে বিভেদটা নিচের দিকে গড়াচ্ছে, কিভাবে সেটা একেবারে কাদা ছোঁড়াছুড়ির মধ্যে যাচ্ছে, সেই দিকটা খেয়াল করা দরকার। এখন প্রশ্ন হলো যে যেই আশঙ্কাটা সবসময় করা হচ্ছে যে আওয়ামী লীগ ভেঙে যাবে বা আওয়ামী লীগ টুকরো টুকরো করে ফেলবে কেউ, এইটা আসলে বাস্তব ভিত্তি নেই। আওয়ামী লীগ থেকে কেউ সরে যেতে পারে, কেউ বিকল্প আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা করতে পারে, সেখানে তারা সাফল্য পাবে না। হ্যাঁ, শত্রুরা আপনার যারা আওয়ামী লীগের শত্রু, অর্থাৎ 24-এর জঙ্গি কোয়ালিশনে যারা গেছে, সেই বিদেশি শত্রু, দেশি শত্রু, জামাত, বিএনপি, তারা তো চাইবেই আওয়ামী লীগ দুর্বল হোক। কিন্তু চাইলে কি আওয়ামী লীগকে দুর্বল করা যাবে? বরঞ্চ দেখা গেছে যে 2024-এর জঙ্গি উত্থানের পরে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে দাঁড়ানোতে অনেকগুলা জিনিস পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের সামনে। সেই জিনিসগুলোই আপনারা বেশি বেশি প্রচার করেন। এখানে আমি ফেসবুকে এটা নিয়ে সুন্দর সুন্দর লেখা দেখেছি। কি কি পরিষ্কার হয়ে গেছে? প্রথম কথা হলো যে বাংলাদেশ যারা এই পর্যন্ত চালিয়েছে, জিয়াউর রহমান থেকে তারেক রহমান পর্যন্ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমতুল্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশকে শাসন করার দক্ষতা এদের কারো সেই পরিমাণ নাই। দ্বিতীয় প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশে মৌলবাদ কতটা ক্ষতিকর এবং ইউনূস কতটা ক্ষতিকর। কারণ মৌলবাদ আর ইউনূসই তো 24-এর জঙ্গি উত্থানের পর ক্ষমতা দখল করলো, করে তো এরা চুরি দাঁড়ি করে বাংলাদেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে। বাংলাদেশে আজকে যে হামে যে অসংখ্য শিশু মারা যাচ্ছে, আমরা কি 24-এর জঙ্গি কোয়ালিশন ক্ষমতায় থাকা সত্ত্বেও আমরা কি তাদের থেকে এই শিশুদের প্রতি, এই শিশুদের পিতামাতাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখছি? প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দর সুন্দর কাজ করছেন, উনি স্ত্রীকে নিয়ে গাড়ি চালাচ্ছেন, আমি এগুলো প্রশংসার দৃষ্টিতে দেখতে চাই। কিন্তু যেখানে তার দেশে, প্রধানমন্ত্রীর সেই দেশে প্রতিদিন 10-12টা শিশু হামে মারা যায়, একেবারে অপ্রয়োজনীয় একটা মৃত্যু, তাই না? শেখ হাসিনার আমলে কি এটা কল্পনা করা যায়? সেখানে প্রধানমন্ত্রীকে তো ওগুলা মানায় না। তার মানে হলো এই প্রধানমন্ত্রী এই মানুষের মানে তার মধ্যে একটা ক্রূর নিষ্ঠুরতা আছে, যেটা তাকে কিন্তু কোনোভাবে স্পর্শ করে না। উনি যতই আমাদেরকে তার চেহারা দেখান যে উনি ভদ্র, উনি ভালো চান, উনি সহনশীলতা চান, উনি কি বলে, উনি বাংলাদেশের ভবিষ্যৎ ইত্যাদি, কিন্তু এই ক্রূর নিষ্ঠুরতা থাকলে কিভাবে তারেক রহমান বাংলাদেশের ভালো করবেন? আমি তো দেখি যে সে 21শে আগস্টের নিষ্ঠুরতা এখানেও, যে মানে যেটা সত্যিকারের নিষ্ঠুরতা, সেখানে কিন্তু তিনি অচল, অবিচল। এই জায়গায় শেখ হাসিনাকে আপনি কল্পনা করুন তো, তিনি কি পরিমাণ বিচলিত হতেন এই শিশুগুলার মৃত্যু দেখে। সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। মানে হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহানুভূতি, ওনার রাষ্ট্রের জন্য যে প্রেম, মানুষের জন্য যে দরদ, সেইটা কিন্তু এই সব শাসক গোষ্ঠী 24-এর জঙ্গি কোয়ালিশনের কেউ ম্যাচ করতে পারবে না। আপনার আমার দায়িত্ব হলো এই জিনিসগুলো পাশের মানুষকে বলে তাকে বোঝানো। এটা করার জন্য তো আপনার এটা করার জন্য কোনো ধরনের দরকার নাই, কি বলবো,
যে কোনো ধরনের প্রাতিষ্ঠানিকতা দরকার নেই। এই যে মানুষ অনেকে মিছিলে যাচ্ছেন, বন্দী হচ্ছেন শত্রুর হাতে, পুলিশের হাতে, সেটা তো করার দরকার নাই। আপনি নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, কিন্তু একজন মানুষের সাথে কথা বলবেন সাবধানে, তাকে বোঝানোর চেষ্টা করবেন। এটাই হওয়া উচিত এই মুহূর্তে আওয়ামী লীগের সর্বস্তরের যারা আছেন বাংলাদেশের মধ্যে তাদের কাজ। একজন একজনকে বোঝান না, মানে একজন আওয়ামী লীগের যদি 2 কোটি সমর্থক যদি এই কাজটা করে, তাহলে তো আরো 2 কোটি মানুষকে আপনি বোঝাতে পারছেন। একজন যদি একজনের দায়িত্ব নেন, তাই না? এই জিনিসগুলো মানুষ এখনো ভালোভাবে বুঝছে না। কারণ হলো আমরা বাংলাদেশে যে ব্যর্থতাটা আমাদের আছে, জঙ্গিবাদকে আমরা মোকাবেলা করতে পারিনি, এবং জঙ্গিবাদের মাধ্যমে যারা গুজব ছড়িয়েছে, যারা মানুষের মগজ ধোলাই করেছে, সেই পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান, এদেরকে দিয়ে, কনক সারোয়ার, সেই মগজ ধোলাই থেকে মানুষকে তুলে আনতে একটু সময় লাগবে। কিন্তু যে ক্ষতি মানুষ বহন করছে সেটা তো বাস্তব, তাই না? কখনো চিন্তা করা যেত শেখ হাসিনার আমলে হামি শিশুতে, উনি তো টিকা দিয়েই শিশুগুলাকে বাঁচাতেন। এইরকম মহামারী তো পৃথিবীতে দেখা যায় না। আমি কয়েকদিন আগে দেখলাম যে কোথায় কোথায় হয়েছে, সব আফ্রিকাতে এবং ফিলিপাইনে একটা হয়েছিল। এটা তো হয় না। এবং বাংলাদেশ তো সারা বিশ্বের মধ্যে রোল মডেল তৈরি করেছিল শেখ হাসিনা, অনেকগুলো ক্ষেত্রে রোল মডেল তৈরি করেছিল। তার মধ্যে এই টিকা দিয়েও কিন্তু উনি রোল মডেল তৈরি করেছিলেন বাংলাদেশকে, শিশুর নিরাপত্তা। সেটা কিন্তু ইউনুস এসে ধ্বংস করে দিছে। এটা নিয়ে আমি আরো অনেক ভিডিও করব, কারণ ইউনুস কি কি ক্ষতি করেছে বাংলাদেশে সেটা বাংলাদেশের মানুষকে একেবারে ধরে 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 আমাদের শিখিয়ে দিতে হবে। কিন্তু আপাতত আমরা তো 24-এর জঙ্গি উত্থানের পরে এই লাভটা পেলাম যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপরিহার্য, আওয়ামী লীগ বাংলাদেশের জন্য অপরিহার্য, এবং অন্য যে কোনো দল এই বাংলাদেশকে শুধু ধ্বংস করবে। তারা কূটনীতি বোঝে না, তারা দেশের মধ্যে মানুষের মঙ্গল বোঝে না, তারা অর্থনীতি বোঝে না, তারা শুধু দেশের জন্য ক্ষতি ডেকে আনে। এই জিনিসগুলো তো ঘটে গেছে, এখন এটা আমাদেরকে মানুষকে ধরে ধরে বুঝাতে হবে। সেই কাজটা করেন, এবং এবং সেটা তো করা কোনো কঠিন কাজ না। ফলে 24-এর জঙ্গি উত্থানে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের উপায় নাই। বলতে পারেন বাংলাদেশের মানুষ এখনো বোঝেনি, না বুঝলেও বোঝানোর মতো যথেষ্ট ঘটনা বাংলাদেশে ঘটে গেছে, বোঝানোর মতো বাংলাদেশের ধ্বংস যথেষ্ট সাধিত হয়ে গেছে। আমার আপনার কাজ হলো যে সেই ধ্বংসগুলা মানুষের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখানো। ফলে যারা আশঙ্কা করেন যে আওয়ামী লীগকে শত্রুপক্ষ ভেঙে ফেলতে পারবে, এইটা কিন্তু সম্ভব না। তবে এই জায়গায় একটা সচেতনতা আমাদের তৈরি করা দরকার। সেটা আমি আজকে যেই 3টা কথা এর মধ্যে বললাম, একটা হলো যে এনসিপি কে শত্রু জ্ঞান করতে হবে। 2 নাম্বার বললাম যে যারা আজকে 2 দিনের মধ্যে নিজের সাইড পরিবর্তন করেন আওয়ামী লীগের ভেতরে থেকেও, তাদেরকে এই জায়গাটা চিন্তা করতে হবে যে এই সাইড পরিবর্তনটা কেন হচ্ছে, স্বার্থে হচ্ছে না নিজের অবুঝ, মানে নিজে অবুঝ আছেন দেখে সেজন্য হচ্ছে, সেটা সংশোধন করা। 3 নাম্বার যেটা বলেছি যে যারা অ্যাক্টিভিজম করতে গিয়ে, ইন্টেলেকচুয়াল হতে গিয়ে রহস্যময়তা ক্রিয়েট করবেন না। এটা সাধারণ কর্মীদের জন্য এটা ক্ষতিকর হয়। অর্থাৎ আপনি রহস্যময়তা ক্রিয়েট করা মানে আপনি একটা ভয় ছড়িয়েছেন। ভয়ের ইয়ে থেকে ভয় ছড়ানো আপনাকে বন্ধ করতে হবে। 4 নাম্বার যেটা বলবো যে ঐক্য আসবে শেখ হাসিনার নেতৃত্বে। সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার যোগ্যতা আপনারা দেখেন নাই। এই যে আমরা 2024-এর জঙ্গি উত্থানের পর থেকে সবাই বলে চলছি যে শেখ হাসিনাকে এইটা করা দরকার, ওইটা করা দরকার। এত চাপ, এত প্রেসারেও ওনার মধ্যে কিন্তু কোনো অস্থিরতা নাই। এটা আপনারা কি লক্ষ্য করেছেন? আমার মধ্যে অস্থিরতা আছে, আপনার মধ্যে অস্থিরতা আছে, শেখ হাসিনার মধ্যে কিন্তু কোনো অস্থিরতা নেই। এটাই শেখ হাসিনার কোয়ালিটি। শেখ হাসিনা বাংলাদেশের জন্য যা কিছু করেছেন, এই অস্থিরতাটা ওনার না থাকার কারণেই উনি করতে পেরেছেন। ফলে শেখ হাসিনাকে নেতা মেনে, উনি যাকে সিলেক্ট করে দিবেন তাদেরকে নেতা মেনে আপনাকে এগুতে হবে। এর বিকল্প কিন্তু আওয়ামী লীগের মধ্যে কিছু নাই। এখন শেখ হাসিনা ভুল করছেন, ইত্যাদি করছেন, এগুলোর দিকে যাওয়াই যাবে না। এবং শেখ হাসিনা বিব্রত হন এমন কোনো কথা সোশ্যাল মিডিয়ায় আর বলার দরকার নেই। আমি নিজেও বলেছি, অনেকে বলেছেন, কিন্তু সেই দিকে যাওয়া যাবে না। যেটা করতে হবে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যার বাইরে গিয়ে কেউ আওয়ামী লীগ করবে এই দিবা স্বপ্ন দেখে লাভ নাই। যত শত্রুতা এর পেছনে থাকুক, অর্থাৎ আওয়ামী লীগকে ভাগ করে ফেলার, তারা কিন্তু সার্থক হবে না। ফলে বঙ্গবন্ধু কন্যার উপর আস্থা রাখুন। উনি ধীরগতিতে গেলে আপনি ধীরগতিতে যান, উনি ডিসিশন দিলে সেটা তামিল করুন। এইভাবে আপনি করলে দ্রুত কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারবে। তবে বাংলাদেশ সেটা কি কালকেই হবে? কালকে হবে না, আরো কিছুদিন হোক, বাংলাদেশের মানুষ বুঝুক। এটা প্রাকৃতিক ভাবে বুঝতে পারে, অন্যভাবেও বুঝতে পারে। হ্যাঁ, শেখ হাসিনা কি চিরকাল বসে থাকবেন? আমি সেটা মনে করি না।
শেখ হাসিনাকেও দ্রুত বাংলাদেশের ক্ষমতা গ্রহণের চেষ্টা করতে হবে, এবং তিনি সেটা তো করছেন। এবং আমাদের কাছে যথেষ্ট এটার কি বলবো যে এটার নিদর্শন আছে। শেখ হাসিনার উপর আস্থা রাখার সবচেয়ে বড় কারণ হলো ওনার দৃঢ়তা, ওনার স্থিরতা। আপনার অস্থিরতা সত্ত্বেও যে উনি অস্থির নন, সেটা কিন্তু আপনার নিজের, আপনি যারা অস্থির তাদের জন্য একটা বড় শক্তি। কারণ শেখ হাসিনাই আমাদের একটা অ্যাঙ্করিং পাওয়ার, আমাদের নোঙ্গর, আমাদের বাতিঘর, আমাদের ভবিষ্যৎ। আমাদের মানে আমি আপনি আওয়ামী লীগের সমর্থক না বা মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থক না। যেই জঙ্গিবাদে আপনার মগজ ধোলাইকৃত মানুষেরও ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা। আশা করি এই কথাগুলো আপনারা মনে রাখলে আমার মনে হয় ক্ষুদ্র স্বার্থে নিজেদের মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে সেগুলো আপনারা জলাঞ্জলি দিতে পারবেন। ভুল হলে ভুল স্বীকার করবেন, প্রকাশ্যে স্বীকার না করলে নিজের কাছে স্বীকার করবেন, এবং সৎ থাকবেন যতদূর সম্ভব এই দুঃসময়। এগুলো পালন করলে আওয়ামী লীগের যে অস্থিরতাটা বিভিন্ন পর্যায়ে আছে সেটা শেষ হয়ে যাবে বা অনেক দূর প্রশমিত হবে। আর শেখ হাসিনা তো আসেনি আমাদের মাথার উপর। বহুদিন ধরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে যে পর্দার আড়ালে বৈশ্বিক পরাশক্তিগুলোর নানা খেলা চলে, সেটি এখন ওপেন সিক্রেট। স্পষ্ট করে বললে এই পরাশক্তিগুলোর মধ্যে ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রই বেশি খেলাধুলা করে। হঠাৎ করে বিশ্ব রাজনীতির ক্ষমতার ভরকেন্দ্র যখন পশ্চিম থেকে ক্রমশ প্রাচ্যের দিকে সরে আসছে, তখন এই অঞ্চলের প্রতিটি রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ বৈশ্বিক প্রভাব তৈরি করছে। ঘুরে যেতে শুরু করেছে দক্ষিণ এশিয়া সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতির মোড়। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এক ধরনের অলিখিত পরাজয় মেনে নেয়া, বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার পট পরিবর্তনের পর দেশটির 3 দিকের সীমান্ত রাজ্যগুলোতে ভারতে ক্ষমতাসীন বিজেপির ব্যাপক জয়, এবং তা নিয়ে বাংলাদেশের সীমান্তে পুশিন সংখ্যা বেড়ে যাওয়া, মিয়ানমারের দুর্লভ খনিজে ভাগ বসানোর মার্কিনীদের স্বপ্ন ফিকে হতে শুরু করা, এমনকি নেপালের মতো ছোট দেশের প্রধানমন্ত্রীও ট্রাম্পের দূত কোরকে ফিরিয়ে দেওয়ার পর এই অঞ্চলের প্রভাব নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ট্রাম্পকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে এরই মধ্যে আঞ্চলিক প্রভাব বলয়কে কেন্দ্র করে বাংলাদেশকে ঘিরে দেশটির নির্বাচনের পর থেকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের মতভেদ তৈরি হয়েছে, যা বিগত দশকগুলোতে দেখা যায়নি। অথচ ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সময়কার অপরিহার্য অংশীদার ছিল ভারত। কিন্তু সম্প্রতি নেপালের কাছ থেকে অপমান হজম করার পর আর মিয়ানমারের দুর্লভ খনিজের আশায় যুক্তরাষ্ট্র এখন নতুন করে বোঝাপড়াতে যেতে চাইছে ভারতের সাথে। সে লক্ষ্যে চলতি মাসেই ভারত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। চলতি মাসে ট্রাম্পের বিশ্বস্ত বেশ কয়েকজন দূত আর কর্মকর্তা দফায় দফায় ভারত সফরে যাচ্ছেন, এমন তথ্য পোস্ট দিয়ে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রাম্পের বন্ধু সার্জিও গোর। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, এসব বৈঠকের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন অনেক চমক দেখা যেতে পারে। প্রথাগত ধারায় কূটনীতিকের বাইরে গিয়ে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন তার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার সার্জিও গোরকে। গোর শুধু ভারতের রাষ্ট্রদূত হিসেবে নয়, দক্ষিণ ও মধ্য এশিয়ার ট্রাম্পের বিশেষ দূত হিসেবে নিয়োগ পান। দক্ষিণ এশিয়ার চীনের প্রভাব ঠেকানোর যে মার্কিন লক্ষ্য, তার দূত হিসেবে 30 এপ্রিল 4 দিনের সফরে নেপালে যান সার্জিও গোর। শেষ সফরে তিনি নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিচান্নে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এবং অর্থমন্ত্রী ডক্টর স্বর্ণিম ভাগেলের সাথে বৈঠক করেন। এই সফরকে গোর হাইলি প্রোডাক্টিভ বললেও নেপালের একাধিক গণমাধ্যমের খবর হলো দেশটির প্রধানমন্ত্রী বালেন শাহ ট্রাম্পের দূত সার্জিও গোরের সাথে বৈঠক করতে রাজি হননি। দক্ষিণ ও মধ্য এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান ফরেন পলিসিতে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশটির প্রধানমন্ত্রী শুধুমাত্র রাষ্ট্রপ্রধান বা সমপর্যায়ের মন্ত্রীদের সাথে বৈঠক করবেন, কোনো রাষ্ট্রদূত বা দূতের সাথে নয়। দ্য কাঠমান্ডু পোস্টের মতো নেপালের প্রথম সারির গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বালেন শাহের এই দেখা না করার পেছনে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে দূরত্ব তৈরি হয়েছে তার হাত থাকতে পারে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বলয় ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছিল ভারত তাদের সবচেয়ে বড় অপরিহার্য অংশীদার।
এই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষার জন্য অস্ট্রেলিয়া, ভারত আর জাপানকে নিয়ে ইউএস গঠন করেছে কোয়াড, যেখানে ভারতই তার আসল শক্তি। প্রশ্ন হলো, সেই ভারতের সাথে কি নিয়ে মার্কিন পড়াশোনার দূরত্ব তৈরি হলো বা হতে পারে? কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে ভারত ও মার্কিনদের মধ্যে দূরত্বের জন্য দুটো ইস্যু তৈরি হয়েছে। এক হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, আর দ্বিতীয় হলো মিয়ানমার রেয়ার আর্থ বা দুর্লভ খনিজ মেটেরিয়ালস, যেটি যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্র চীনের দখল মুক্ত করতে চায়। পুরোপুরি দখল মুক্ত না করতে পারলেও অন্ততপক্ষে ভাগ চায়। বাংলাদেশের 24শে আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আঞ্চলিক রাজনীতিতে ভারত কৌশলগত দিক থেকে পিছিয়ে পড়ে। ইউনূসের আমলে দেশ দুটির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা গিয়েছিল বাংলাদেশে বিএনপি ক্ষমতার মসনদে বসার আগে থেকেই। অনেকেই নতুন দিগন্তের সূচনাও দেখে ফেলেছিলেন। এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রথম ভারত সফরেও সেই শুভ লক্ষণ দেখা গিয়েছিল। কিন্তু ভারতের বিধানসভা নির্বাচনের ভোটের ফল সবকিছু যেন রাতারাতি পাল্টে দিয়েছে। বাংলাদেশকে ঘিরে ভারতের যতগুলো সীমান্ত এলাকা আছে তার সবগুলোতে এখন ক্ষমতাসীন বিজেপির জয় জয়কার। ভোটের ফল ঘোষণার পর থেকে প্রথমে ঢাকার সীমান্তে পুশির সমস্যা এবং পরে তিস্তা ইস্যু নিয়ে বেশ অস্বস্তি দেখা দেয়। খলিলুর রহমান 1 মাসের মধ্যে 180 ডিগ্রি ঘুরে গিয়ে ভারতকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে ফেলেন। সাথে যোগ করেন, তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকলে চলবে না। এসব কথা আবার বলেছেন ঠিক চীনে যাওয়ার আগে। সীমান্তে পুশির নিয়ে যে আশঙ্কা, সেটি বিজেপি সরকার গঠনের সাথে সাথেই যেন বাস্তবে রূপ নিচ্ছে। 9 মে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেন। তার আগের দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোরেছড়া সীমান্ত দিয়ে 10 বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে বিএসএফ। 9 মে পরিচয় যাচাই করে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ সদস্যের ছোড়া গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মাইকিং এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয়, প্রতিদিন বিকাল 5টার পর সীমান্তের 150 গজ এলাকা কিংবা শূন্য লাইনের ভেতরে প্রবেশ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সীমান্ত সংলগ্ন কৃষি জমিতে কাজ করা কিংবা গবাদি পশু চড়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়। পশ্চিমবঙ্গে বিজেপির এত বড় বিজয় আন্তর্জাতিক বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো এবং ফরেন পলিসি ম্যাগাজিনের দক্ষিণ এশিয়া বিষয়ক কলামিস্ট মাইকেল কুগেলম্যানের সাউথ এশিয়া ব্রিফ শীর্ষক প্রতিবেদন বিখ্যাত ফরেন পলিসিতে ছাপা হয় গত 6 মে। ওই প্রতিবেদনে কুগেলম্যান বলেছেন, ভারতের 4 রাজ্যের সাম্প্রতিক বিজয়ের ফল সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিজেপির এই পুনরুত্থান যেমন ভারতের জাতীয় রাজনীতি তাদের আধিপত্য নিশ্চিত করেছে, তেমনি প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন এবং সম্ভবত আরো কঠোর অধ্যায়ের সূচনা করছে। কুগেলম্যান খুব পরিষ্কার করে লিখেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই বিজয় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপট নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে এক ধরনের সমঝোতা ছিল। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং তিস্তা ইস্যুতে চীনের সাথে আলোচনার পরও যুক্তরাষ্ট্রের মৌনতার কারণে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের দূরত্ব তৈরি হয়। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও কুয়েতের বিরোধিতার কারণে এক ধরনের অলিখিত পরাজয় নিয়ে পিছু হাঁটে ট্রাম্প বাহিনী। অথচ এই যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি থাকা পাকিস্তানের উপরে ভরসা করেছিল ট্রাম্প। এটি নিয়ে ভারত সরকারের শীর্ষ মহলে অস্বস্তি আছে। এই যুদ্ধের আগে থেকে অনেক দিন ধরে দক্ষিণ এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় মাথা ব্যথার কারণ ছিল রেয়ার আর্থ এলিমেন্ট বা দুর্লভ খনিজ। এই খনিজের বিশাল ভান্ডারকে কেন্দ্র করে মিয়ানমার এখন দক্ষিণ এশিয়ার নতুন ইরান হিসেবে আবির্ভূত হওয়ার পথে। মিয়ানমারের উত্তরের গহীন অরণ্য এবং পাহাড়ের নিচে লুকিয়ে থাকা এই সম্পদ এখন কেবল চীন বা ভারতের মাথা ব্যথার কারণ নয়, বরং ওয়াশিংটনের জন্য এটি একটি
অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। 21 শতকের বৈশ্বিক প্রতিযোগিতার মূল হাতিয়ার হলো প্রযুক্তি, আর প্রযুক্তিকে সচল রাখে রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল খনিজ ধাতু। রসায়ন বিজ্ঞানের পর্যায় সারণীর ল্যান্থানাইডের সঙ্গে স্ক্যান্ডিনিয়াম ও ইট্রিয়াম মিলিয়ে মোট 17টি উপাদানকে বলা হয় বিরল খনিজ। প্রায় একই খনিজ ভূমিতে পাশাপাশি থাকে, আলাদা করতে হয় সূক্ষ্ম রসায়ন কারিগরি দিয়ে। বলা হয় 17টি ধাতুর এই গ্রুপ ছাড়া আধুনিক অর্থনীতি কার্যত অচল হয়ে যাবে। কেন? কারণ এই ধাতু ছাড়া আধুনিক যুদ্ধ বিমান থেকে সমরাস্ত্র কিংবা স্মার্টফোন কোনোটাই তৈরি করা যাবে না। ফাইটার জেট, সাবমেরিন সেন্সর, রাডার, নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানির পরিকাঠামো, স্মার্টফোনের ক্ষুদ্র স্পিকার, বৈদ্যুতিক গাড়ির শক্তিশালী মোটর, লিথিয়াম আয়রন ব্যাটারি, উইন্ড টারবাইনের জেনারেটর, সবখানে এগুলো লাগে। বিশেষ করে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে এই উপাদানগুলোর ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলো এগুলোকে কৌশলগত উপাদান হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। টেসলা, বিএমডব্লিউ, টয়োটা থেকে শুরু করে বিশ্বের প্রায় সব ইভি নির্মাতা প্রতিষ্ঠানই এই উপাদানের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা গোল্ডম্যান স্যাক্স গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চের সাম্প্রতিক তথ্য বলছে বিশ্বের মোট বিরল খনিজ মজুদের 20% বেশি আছে দক্ষিণ পূর্ব এশিয়ার মাটিতে। চীন একাই বিশ্ব মজুদের 49% এবং খননের প্রায় 69% নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রসেসিং বা পরিশোধনের হিসাবে ধরা হলে সাপ্লাই চেনের 90% নিয়ন্ত্রণ করে চীন। এই বিরল খনিজ বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মিয়ানমার এই দুষ্প্রাপ্য খনিজ সম্পদের ভান্ডার। মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্যের চিপোয়ে পাংওয়া খনি অঞ্চলে রয়েছে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ হেভি রেয়ার আর্থ মজুদ। 2024 সালে এটি দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি বা কেআইএ। বর্তমানে এই খনিজের 90 থেকে 95% রয়েছে চীনের নিয়ন্ত্রণে। এছাড়া বৈশ্বিক চুম্বক উৎপাদনের প্রায় পুরোটা বেইজিং এর দখলে। এর ফলে যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপ ও ভারত চীনের উপর অত্যাধিক নির্ভরশীল। চীন শুধু রপ্তানি নয়, বরং রপ্তানির শর্ত ব্যবহার করছে কূটনৈতিক অস্ত্র হিসেবে। 2025 সালের এপ্রিল মাসে তারা হঠাৎ করে বিরল খনিজ ও চুম্বক রপ্তানি বন্ধ করে দিলে ভারতের বৈদ্যুতিক গাড়ি ও প্রতিরক্ষা শিল্পে তাৎক্ষণিক সংকট দেখা দেয়। কিন্তু সম্প্রতি ভারত এই রেয়ার আর্থের ক্ষেত্রে বেশ সাফল্য পেয়েছে। একদিকে জান্তা সরকার, আরেকদিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে তারা ম্যানেজ করতে পেরেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে মিয়ানমারের এসব রেয়ার আর্থের খনিগুলোর মাইনিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য বিনিয়োগ করতে, যাতে করে খনিগুলো উৎপাদনকে ব্যাপকভাবে বাড়াতে পারে এবং একই সাথে মার্কিন কৌশলগত সরবরাহে সাহায্য করতে পারে। কিন্তু এটি ভাবা যত সহজ, করা ততটাই কঠিন। কারণ সমস্যা দানা বাঁধছে মিয়ানমারের খনিগুলোর দায়িত্বে থাকা চীনপন্থী বিদ্রোহী গ্রুপগুলোর জন্য। কাচিনে রয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি বা কেআইএ, যারা অস্ত্র ও টাকা পয়সা পায় চীন থেকে। ফলে কাচিনের রেয়ার আর্থের যতগুলো খনি আছে সবগুলো থেকে নামেমাত্র মূল্যে সম্পদ কিনে নেয় চীন। যেমন 2023 সালে কাচিন থেকে 40,000 টন রেয়ার আর্থ নিয়েছে চীন। গত 2 দশকে মিয়ানমারের প্রতি মার্কিন নীতি কোনো প্রভাব ফেলতে পারেনি। এমনকি মিয়ানমারের জাতিগত বৈষম্য, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি সহ নানা অপকর্মে জড়িত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামরিক কর্মকর্তাদের উপরও প্রভাব বিস্তার করতে পারেনি আমেরিকা। আবার ট্রাম্প প্রশাসন ব্রেভ বার্মা অ্যাক্ট করেও কোনো ফল পায়নি। শেষমেশ জান্তা সরকারের ঘনিষ্ঠ কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে দিয়েও খুব একটা কাজ হচ্ছে না। বাংলাদেশি ইউনূস সরকারকে সমর্থন দিয়ে রাখাইন করিডোরের মাধ্যমে আরাকান আর্মিকে সাহায্য করার চেষ্টা করেছিল। সেই চেষ্টাও বিফলে গেছে। উল্টো আরাকান আর্মি এখন পিছু হটেছে। দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একের পর এক পিছিয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই অঞ্চলের সাফল্য বলতে শুধু ইউনূসের মাধ্যমে চাপিয়ে দেয় বাংলাদেশের সাথে একপক্ষীয় বাণিজ্য চুক্তি। 14টি বোয়িং বিমান আর কয়েক লাখ টন গম বেচতে পারাই আপাতত এই অঞ্চলে মার্কিন সাফল্য। কূটনৈতিক সূত্রগুলো বলছে মিয়ানমারের রেয়ার আর্থের মতো পুরাতন সমস্যার সাথে পশ্চিমবঙ্গে বিজেপির জেতা আর নেপাল থেকে ট্রাম্পের দূত গোড়ের খালি হাতে ফেরা ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র দপ্তরকে ভাবিয়ে তুলেছে, যে কারণে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের পুরাতন মিত্রকে ফিরে পেতে মরিয়া।
নেপাল থেকে খালি হাতে ফিরেই ট্রাম্পের দূত সার্জিও গোর পোস্ট দিয়ে জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দ্বিপক্ষীয় আলোচনার জন্য ভারত সফরে যাচ্ছেন। রুবিও 24 থেকে 26 মে 3 দিনের সফরে দিল্লিতে যাবেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তার বৈঠকের সূচি চূড়ান্ত হয়েছে। একই সময় তিনি কোয়াডের সম্মেলনেও যোগ দিবেন। দর্শক, গত জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রুবিওর এটাই প্রথম ভারত সফর। মিস্টার রুবিওর সফরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার 250 বছর উদযাপনের জন্য 24 মে দিল্লিতে একটি পাবলিক রিসেপশন অনুষ্ঠান করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত গোর এক পোস্টে বলেন, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারিত্বকে যুক্তরাষ্ট্র গভীরভাবে মূল্যায়ন করে এবং আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে পেরে উচ্ছ্বসিত। তিনি মার্কো রুবিওর উদ্দেশ্যে লেখেন, শীঘ্রই দেখা হবে মিস্টার সেক্রেটারি। আবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধুর সঙ্গে বৈঠকের পর আরেকটি পোস্টে গোর আরো ঘোষণা করেন, সামনের মাসগুলোতে বেশ কয়েকজন মার্কিন গভর্নর ভারত সফরে আসছেন। চলবে টানা দফায় দফায় বৈঠক। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এসব বৈঠকের পর ট্রাম্পের ভারত সফর নিয়ে ঘোষণা আসতে পারে। বিশেষ করে নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূতদের ভোট ব্যাংক দখল করতে ভারত সফরে আসতে পারেন। তবে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের এই ইউটার্নে ভারতেরও পর্দার আড়ালে বেশ কিছু শর্ত আছে, যার একটি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও দেশটির চীন এবং পাকিস্তানের সাথে সখ্যতা। এই বিষয়গুলো নিয়ে রুবিওর সাথে বৈঠকে আলোচনা হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে কূটনৈতিক একাধিক সূত্র থেকে। দেখুন, এটা ঘটনা যে ভারতীয় জনতা পার্টি দিল্লিতেও তারা যে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কোনো প্রার্থী, পার্লামেন্টে কোনো মুসলিম প্রার্থী নেই, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচনে তারা একজনও মুসলিম প্রার্থী দেয়নি, অথচ মুসলিম সেখানে 30% প্রায় 27 থেকে 30%। ফলে বিজেপি এটা ভোটের রণনীতি হিসাবে হিন্দু ভোটকে কনসোলিডেট করার জন্য এই উগ্র মুসলিম বিরোধী প্রচার করেছে। এটা ঘটনা, সত্য কথা। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সবটাই হচ্ছে ভোটে জেতার কৌশল। যেমন বাংলাদেশে ভোটে জেতার আগে যতটা ভারত বিরোধী বিষোদ্গার শোনা যায়, ভোটের পর আর শোনা যায় না। তারপরে মনে হয় ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা। তা আমার নিজেরও ধারণা তাই। এবং আপনি যদি দেখেন শুভেন্দু অধিকারী, আপনার সঙ্গে আমি বাংলাদেশের সঙ্গে একটা তুলনা করি। বাংলাদেশের 4 থেকে 8ই আগস্ট যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেনি, সেই সময়টার চিত্রগুলো যদি আপনি দেখেন, একটা প্রায় অসম্ভব লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ, বঙ্গবন্ধুর বাড়ির উপরে আক্রমণ ইত্যাদি ইত্যাদি ঘটে গিয়েছিল। কিন্তু সেটাকে আজ এখন আর অতটা ঘটছে না, আর একটু স্থিমিত হয়েছে কিছুটা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখুন, রেজাল্ট বেরিয়েছে 4 তারিখে, কিন্তু 4 থেকে শপথ গ্রহণ হলো 9 তারিখ। এই যে মাঝখানে একটা সরকারবিহীন অবস্থা, এই অবস্থাতে যে যা পেরেছে প্রতিশোধ নেওয়ার একটা চেষ্টা করেছে। এটা স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে 15 বছর দীর্ঘ তৃণমূল শাসনে সমস্ত বিরোধী দলের সমর্থকরা যে সুখে স্বাচ্ছন্দ্যে ছিলেন এরকম নয়। ফলে তাদের একটা প্রতিশোধ নেওয়ার একটা আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে। এমনকি সেটা করতে গিয়ে অতি উৎসাহে লেনিনের মূর্তিও ভেঙে ফেলেছে। মানে বেচারা বামপন্থীদের কোনো শক্তিই নেই পশ্চিমবঙ্গে, মাত্র একজন বিধায়ক যেতে 293 এর মধ্যে। কিন্তু সেখানে লেনিনের মূর্তিও আক্রমণ হচ্ছে। মানে লেনিনকেও মনে হচ্ছে একটা কিছু, মানে জানি না তারা কি মুসলমান ভেবে হয়েছেন কিনা আমি জানি না লেনিনকে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে সেটার পর আজ যখন মুখ্যমন্ত্রী দায়িত্ব দিলেন, এরপরে সন্ধ্যেবেলায় কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি এখন মুখ্যমন্ত্রী, তাহলে আমি এখন কোনো মন্তব্য ভোটের সময় যা করেছি আর করছি না। স্বাভাবিক, কারণ ভারতের দিক থেকেও তো বাংলাদেশ একটা স্পর্শকাতর জায়গা, যেখানে প্রতিক্রিয়া হবে এটা ভেবে ভারত সরকারও নিশ্চয়ই তার প্রতি তার কোনো নির্দেশ আছে হয়তো, যে এখন কিছুদিন অপেক্ষা করা দরকার, দেখা যাক ভারত বাংলাদেশ সম্পর্কটা কি পর্যায়ে যায়। ভারতের নির্বাচনের পর আমার ধারণা, কিন্তু অনেক সময় কি হয় জানেন তো, এটাই দুর্ভাগ্যের বিষয়, যেটা বাংলাদেশের ক্ষেত্রেও ঘটেছে, এটা এখানেও ঘটছে বা ঘটতেও পারে ভবিষ্যতে। হচ্ছে আপনি যখন মানে বাঘের পিঠে চড়েন না, তখন বাঘ তো সবসময় আপনার কথা শুনবে তা তো না, সে বাঘটা তো নিজেকেই তাকেই খেয়ে ফেলে যে তার পিঠে চড়ে।
ফলে এই ধরনের ঘটনা, এই ধরনের যারা মানে বলা যায় যে উদ্ধত, দুর্বিনীত বা উচ্ছৃঙ্খল যে জনতা, সেই জনতাকে নিয়ন্ত্রণ করাটাও একটা বড় দায়িত্ব। আশা করি বিজেপি সুশৃঙ্খল একটি দল, ফলে চেষ্টা করবে। এখন আমি এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট আপনাকে বলছি না যে হ্যাঁ সবটাই নিয়ন্ত্রিত হয়ে যাবে, কিন্তু নিয়ন্ত্রিত হবে না এমন কথাও বলছি না। আপাতভাবে যেটা দেখেছেন তার তুলনায় পরিস্থিতি একটু ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার তোর সম্ভাবনা আছে। এই কারণে, কারণ পশ্চিমবঙ্গের মানুষের একটা ব্যাপক আকাঙ্ক্ষা যে তৃণমূল কংগ্রেস আমলে যদি কোনো উন্নতি না হয়ে থাকে, তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি সবার কাছ থেকে আশা করছেন একটাই কারণে, যে দিল্লিতে যে সরকার, সেই সরকারের প্রতিনিধি পশ্চিমবঙ্গে। ফলে এই সময় তারা বলতে পারবে না যে পশ্চিমবঙ্গে আমরা কোনো উন্নতি করি। তাদের উন্নতি করার একটা দায় আছে মানুষের। না হলে কিন্তু আগামী দিনে লোকসভা ভোট আসছে, তখন কিন্তু বিপরীত ফল হতে পারে। ফলে সেই কারণে তাদের একটা কিছু করে দেখাতে হবে, যাতে মানুষের সমর্থনকে, তারা যেটা পেয়েছেন বিপুল সমর্থন, সেটাকে বজায় রাখতে পারে। কোনো যদি জি। শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়, সেক্ষেত্রে কিন্তু সেখানে কোনো নতুন উদ্যোগ বা লগ্নি হওয়া সম্ভব নয়। ফলে ব্যবসায়িক পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা দরকার।